ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। নতুন বছরে হাতে মাত্র 200 টাকা নিয়ে কিভাবে সম্পূর্ণ মায়াপুর ভ্রমণ করবে তার খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। হাওড়া কলকাতা থেকে কোন ট্রেন ধরে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা মায়াপুরে এসে পৌঁছাবে, মায়াপুর স্কন চত্বরের ভেতরে যদি তোমরা থাকতে চাও তাহলে কোথায় গেলে পরে মাত্র 100 টাকা খরচা করে রুম নিয়ে থাকবে, নতুন বছরে মন্দির প্রাঙ্গণে দর্শনের কি নিয়ম রয়েছে, মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে, তাছাড়াও স্কন চত্বরের ভেতরে কোথায় গেলে পরে তোমরা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, কোথা থেকে কুপন কেটে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করবে, এইসব খুঁটিনাটি তথ্য তো দেবো। তাছাড়াও বন্ধুরা, মায়াপুর স্কন চত্বরের ভেতরে যতগুলো ভবন রয়েছে প্রত্যেকটা ভবনের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেব। মাত্র একদিনের ছুটি কাজে লাগিয়ে কিভাবে একদিনের ছুটিতে তোমরা মায়াপুরটা ভ্রমণ করবে সেটাও জানিয়ে দেবো। আশা করছি বন্ধুরা তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, মায়াপুর ভ্রমণের জন্য আজকে আমার জার্নিটা স্টার্ট করছি কিন্তু হাওড়া স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5টা। চারিদিকের ভিউ দেখে বুঝতেই পারছো পুরো কিন্তু অন্ধকার। তবে বন্ধুরা আজকে ভোরবেলা 5:30টার সময় হাওড়া স্টেশন থেকে ধরবো আমি কাটোয়া লোকাল ট্রেন, যে ট্রেন ধরে সোজা রওনা দেবো নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে। হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে, আর আজ কিন্তু কলকাতাতে বেশ জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে। দেখি কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আসছে, তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরবো। একদিকের প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, আরেক দিকের প্ল্যাটফর্মের ট্র্যাকে এসে পৌঁছালো কাটোয়া লোকাল ট্রেন। শীতের মরশুম, তবুও ভোরবেলা এই কাটোয়া লোকাল ট্রেনের কত ডিমান্ড দেখো। ভোরবেলা কত প্যাসেঞ্জার এই ট্রেনটি ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5:18। হাওড়া স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্মে ট্র্যাকে দিয়ে দিয়েছে কাটোয়া লোকাল ট্রেন। ট্র্যাকে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি 5 নাম্বার প্ল্যাটফর্মে। তবে বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন পৌঁছাতে আজকে আমাদের ট্রেন ভাড়া লাগলো মাথা পিছু 25 টাকা করে। ট্রেনে বেশ মোটামুটি ভিড় রয়েছে, সিট নিতে আশা করছি কোনো রকম সমস্যা হবে না। চলো এবারে তাহলে ট্রেনে ওঠা যাক। হাওড়া স্টেশন থেকে একদম সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ভোরবেলা 5:30টার পরে সকাল 8টায় রয়েছে হাওড়া টু কাটোয়া লোকাল, সকাল 10টায় কাটোয়া লোকাল এবং দুপুরবেলা 12:10এও রয়েছে হাওড়া টু কাটোয়া লোকাল। এই কাটোয়া লোকাল ট্রেন ধরলে পরে খুব সহজেই হাওড়া থেকে তোমরা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে যেতে পারবে। তবে তোমরা যারা সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন মায়াপুর ঘুরে আবার রাতের মধ্যে বাড়িতে ব্যাক করতে চাইছো, তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে 5:30টা ট্রেনটা ধরে নিতে পারো। তাহলে বুদ্ধিমানের কাজ হবে, খুব সুন্দরভাবে হাতে সময় নিয়ে মায়াপুরটাও ঘুরে নিতে পারবে। আর শিয়ালদার দিক থেকে যেসব বন্ধুরা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছাতে চাইছো, তারা সকালবেলা 8:06-এ শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা টু কাটোয়া গ্যালোপিন লোকাল ট্রেন ধরে নিতে পারো। ফাইনালি পৌঁছে গেলাম আমি নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশনের এখন আমি 3 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, কারণ 3 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছিল। ট্রেন আসার সঠিক সময় ছিল নবদ্বীপ ধাম স্টেশনে সকালবেলা 7:39-এ। সেখানে ট্রেন এসে পৌঁছালো সকালবেলা 7:45-এ। রাস্তায় তো তোমরা দেখলে কতটা পরিমাণে কুয়াশা ছিল। তবে হাওড়ার দিক থেকে নবদ্বীপ ধাম স্টেশনে এসে যেটা বুঝলাম, এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে, চারিদিকে এখনো পুরো কুয়াশা। 3 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক সামনের দিকেই দেখা যাচ্ছে কিন্তু ওভারব্রিজ। সেই ওভারব্রিজটা ক্রস করে সোজা চলে যাব 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই আমি কিন্তু মেন গেটের দিকে বেরিয়ে যাব। নবদ্বীপ ধাম স্টেশন চত্বরের একদম ঠিক মেন গেটের সামনেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। স্টেশন চত্বর থেকে যখন তোমরা বাইরের দিকে বেরিয়ে আসবে, একদম স্টেশনের সামনেই কিন্তু দেখতে পারবে রোডের ওপরে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা দেখো, স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে উল্টো দিকে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, রাস্তার ওপরে কিন্তু লাইন দিয়ে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। সেইখান থেকে টোটো ধরে আমি কিন্তু বেরিয়ে যাব লঞ্চ ঘাটের দিকে। তবে স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে অনেক টোটোওয়ালা দাদারা কিন্তু ঘাট ঘাট বলে ডাকাডাকিও করবে। তবে আমি যেখান থেকে টোটোতে উঠবো সেই জায়গাটাও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে বড় একখানা বট গাছ দেখা যাচ্ছে, মন্দির রয়েছে, মন্দিরের উল্টো দিকেই কিন্তু লাইন দিয়ে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে।
দাঁড়িয়ে রয়েছি এখন আমি টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডের কাছে আসলে পরে ব্যাক সাইডে তাকালে নবদ্বীপ ধাম স্টেশন চত্বরটাও কিন্তু দেখতে পারবে। লাইন দিয়ে প্রচুর টোটো রয়েছে, এখান থেকে টোটো ধরতে কোনো রকম সমস্যা হবে না। এখন এই টোটো স্ট্যান্ড থেকে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে সোজা রওনা দেবো আমি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোতে উঠে পড়বো। ট্রেন থেকে নেমে একদমই তোমরা স্টেশন চত্বরে সময় নষ্ট করবে না, সাথে সাথেই টোটো স্ট্যান্ডে চলে আসবে। কারণ প্যাসেঞ্জার বেশি থাকলে সাথে সাথেই টোটো ড্রাইভার দাদারা টোটো ছেড়ে দেয়। তবে তোমরা যদি একটু লেট করো তাহলে টোটো স্ট্যান্ডে এসে কিছুক্ষণ বসতে হতে পারে। যতক্ষণ না 4 থেকে 5 জন হবে ততক্ষণ আবার টোটো ছাড়বে না। অনেক সময় নতুন মানুষজন দেখলে টোটো ড্রাইভার দাদারা আবার বলতেও পারে টোটো রিজার্ভ করতে হবে। মাত্র 3.5 কিলোমিটার রাস্তা, আমি পার্সোনালি বলবো টোটো রিজার্ভ করার কোনো প্রয়োজন পড়বে না। টোটো স্ট্যান্ডে টোটো থেকে নেমে পড়েছি। ব্যাক সাইডে টোটো স্ট্যান্ড কিন্তু দেখা যাচ্ছে, জায়গাটা ভীষণ জমজমাট। আর টোটো স্ট্যান্ড থেকে টোটো থেকে নেমে আমি সোজা চলে এসেছি কিন্তু একদম লঞ্চ ঘাটে, যে আমি লঞ্চে উঠবো সেই টিকিট কাউন্টারের সামনে। সামনের টিকিট কাউন্টারে প্রচুর ভিড়। দেরি না করে আগে কিন্তু গিয়ে আমি টিকিটটা কেটে নিয়েছি। এখানে পরপর দুটো কাউন্টার রয়েছে, একটা হলো লঞ্চের কাউন্টার, একটা হলো ছোট নৌকোগুলোর কাউন্টার। তোমরা যদি নৌকো করে যেতে চাও তাহলে মাথা পিছু খরচা হবে কিন্তু 5 টাকা করে, আর লঞ্চে করে গেলে পরে খরচা হবে মাথা পিছু 10 টাকা করে। আমি লঞ্চে করেই যাব মায়াপুর ঘাটে, তাই আমি টিকিটটা কেটে নিয়েছি। প্রচুর ভিড়, এখন এই দিক দিয়ে আমাকে লঞ্চ ঘাটে বেরিয়ে যেতে হবে। 5 টাকা দিয়ে টিকিট কেটে নৌকো করে গেলে হয়তো খরচাটা আরো কমে যেত, তবে লঞ্চে যাওয়ারও কিন্তু একখানা কারণ রয়েছে। নৌকোতেও প্রচুর ভিড় রয়েছে। এই হলো নৌকো, তোমরা চাইলে নৌকো করেও কিন্তু ওপারে যেতে পারো। আর সামনে এদিকে দাঁড়িয়ে রয়েছে লঞ্চ, লঞ্চেও তেমনি ভিড়। তবে বন্ধুরা মাথায় রাখতে হবে, যখন তোমরা টিকিটটা কাটবে টিকিটটা কিন্তু অবশ্যই সামনে রাখবে। এপারে কিন্তু টিকিট চেক হবে না, টিকিট চেক হবে কিন্তু ওই পারে। তাই যতক্ষণ না তোমরা ওই পারে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত টিকিটটা সামনে রাখবে। নবদ্বীপ ফেরিঘাট এবং মায়াপুর ফেরিঘাটে লঞ্চের পরিষেবা বেশ ভালো। সকালবেলা 6:15 থেকে রাত্রি 8টা পর্যন্ত লঞ্চ রয়েছে। তাছাড়াও তোমরা যারা নৌকো করে যেতে চাইছো, ভোরবেলা 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমরা নৌকোও পেয়ে যাবে। তোমরা আশা করছি সকলেই জানো, নবদ্বীপ থেকে যখন মায়াপুরের দিকে যাবে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল, যা অপরূপ সুন্দর দেখায়। তবে নৌকো করে গেলে পরে নৌকো কিন্তু একদম ভাগীরথী নদীর পার বরাবর যায়, তাই এই মিলনস্থলটা দেখা যায় না। লঞ্চে করে গেলে পরে খুব সুন্দরভাবে সঙ্গমটা দেখা যায় বলেই বেশিরভাগ মানুষ লঞ্চে করে যাওয়াটাই পছন্দ করে। তোমাদের সাথে যদি বাড়ির কুচে কাচারা থাকে, মোটামুটি 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু টিকিট কাটতে হবে, তাও ফুল টিকিট। কি কষ্ট করে যে লঞ্চ থেকে আমি নামলাম বন্ধুরা, ভিড়টা শুধু দেখো। লঞ্চ থেকে নামার যেরকম মানুষের তারা, তেমনি লঞ্চে ওঠার তারা। এইখান থেকে এবারে সকলে লঞ্চে উঠে পাড়ি দেবে কিন্তু নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য। এই যে সামনের দিকে ছোট্ট একখানা বাঁশের সাঁকো রয়েছে, এই সাঁকো ধরে এবারে সামনের দিকে এগিয়ে যাব। মায়াপুর কিংবা নবদ্বীপ ফেরিঘাটে লঞ্চ কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে থাকে। তা সত্ত্বেও কিছু মানুষ ওঠানামা করার সময় কেন যে এত তাড়াহুড়ো করে সেটা আমার বোঝার বাইরে। আমি পার্সোনালি তোমাদের বলবো, যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা লঞ্চে ওঠানামা করার সময় কিন্তু একদম তাড়াহুড়ো করতে যাবে না। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমি কিন্তু এখন মেন রোডে। মেন রোডের ওপর থেকেও তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে মায়াপুরের ইসকন মন্দির যাওয়ার জন্য। তবে বন্ধুরা একদম খুব অল্প একটু রাস্তা, আমি পায়ে হেঁটেই যাব। পায়ে হেঁটে যাওয়ার আরো একখানা কারণ রয়েছে। লঞ্চ ঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে এই যে আমি রোডটা ধরেছি, এই রাস্তাটা ধরে সোজা গেলে পরে ইসকন মন্দিরে পৌঁছে যাব। কিন্তু যাওয়ার পথে রোডের দুপাশে কিন্তু বেশ অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো দর্শন করতে করতেই আমি কিন্তু ইসকন মন্দিরের দিকে এগিয়ে যাব। যদি টোটোটা ধরে নিই তাহলে এই মন্দিরগুলো আমার আর দেখা হবে না। টোটো ধরে যদি তোমরা যাও মাথা পিছু কিন্তু 10 টাকা করে লাগবে। আর এখন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনের দিকে, মানে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে আসলে পরে খুব সুন্দর বড় একখানা তোমরা কিন্তু প্রবেশদ্বার দেখতে পারবে। প্রবেশদ্বারের মাথার উপরেই খুব সুন্দরভাবে লেখা রয়েছে শ্রী চৈতন্য মঠ, এবং লেখা রয়েছে নিচের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই প্রবেশদ্বারের ভেতর দিয়ে সোজা হাঁটতে শুরু করেছি, কিন্তু রোডের ওপরেই চোখে পড়লো খুব সুন্দর একখানা কিন্তু মন্দির প্রাঙ্গণ, যেখানে তোমরা রাধাকৃষ্ণ দর্শন করতে পারবে, এবং সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু হনুমানজির বিশাল বড় একখানা মূর্তি। যাওয়ার পথে চোখে পড়বে একদম রোডের পাশেই শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। ছোট্ট একখানা জায়গার উপরেই মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠিত, তবে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর করে কারুকার্য করা।
এই মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। তবে মন্দির প্রাঙ্গণে ভিজিট করার মুখেই সবার প্রথমে দর্শন করতে পারবে হনুমানজিকে। মায়াপুর ভ্রমণে এসে তোমরা যারা ভাবছো একটা রাত্রি নাইট স্টে করবে, মন্দির প্রাঙ্গণের ভেতরে যেরকম থাকার ব্যবস্থা রয়েছে তেমনি মন্দির প্রাঙ্গণের বাইরেও কিন্তু প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। রোডটা দেখে বুঝতেই পারছো চারিদিকে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, জমজমাট এরিয়া, প্রচুর নয়েজ। তবে বন্ধুরা চিৎকার করে কথা বলতে হচ্ছে। লঞ্চ ঘাট থেকে বেরোনোর পর থেকে যখন তোমরা হাঁটা পথে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাবে, রোডের দু সাইডেই কিন্তু তোমরা দেখতে পারবে প্রচুর হোটেল, ধর্মশালা, তাছাড়াও মঠ রয়েছে, আশ্রম রয়েছে, যেই সব জায়গাগুলোতে তোমরা কিন্তু রুম নিয়ে থাকতে পারো। হোটেলেই থাকো কিংবা মঠেই থাকো না কেন, এখানে থাকলে পরে মোটামুটি 500, 700, 1000-এর মধ্যে তোমরা কিন্তু রুম পেয়ে যাবে। এবং মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে তোমরা কোথায় রুম নিয়ে থাকতে পারবে, সেখানে থাকলে কত টাকা খরচা হবে সেটাও আমি জানিয়ে দেবো। হাঁটা পথে ঠিক যেখানে এসে দাঁড়িয়েছে, এখান থেকে স্কন মন্দিরের ভেতরে তৈরি হওয়া সব থেকে বড় মন্দিরের চূড়াটা কিন্তু ভীষণ সুন্দরভাবেই দেখা যাচ্ছে, যেটা ব্যাক সাইডে খুব সুন্দরভাবেই আমিও দেখতে পেয়েছি। ভাবা যায় পৃথিবীর বৃহত্তম মন্দির, যা মায়ার শহর মায়াপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। তবে মায়াপুর এখন পর্যটকদের কাছে এমন একখানা তীর্থস্থান কিংবা ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে সারা বছর পর্যটকরা আসতে পছন্দ করে। এই যে প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার। ফাইনালি ভিজিট করেছি আমি মন্দির প্রাঙ্গণের ঠিক ভেতরে। আচ্ছা, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার মুখেই তোমরা কিন্তু দেখতে পারবে বিশাল বড় একখানা প্রবেশদ্বার, যেটা এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডে প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। প্রবেশদ্বারের একদম ঠিক ওপরের দিকে খুব সুন্দর করে বড় করে লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মন্দির প্রাঙ্গণের বাইরে যেরকম ভিড় তোমরা দেখেছো, মন্দির প্রাঙ্গণের ভেতরেও কিন্তু তেমনি ভিড়টা লক্ষ্য করতে পারছো। এই যে পুরো এরিয়া জুড়ে এত মানুষের সমাগম, সকলেই কিন্তু দাঁড়িয়ে কুপন কাটছে। এই যে লাইনটা রয়েছে, লাইনে দাঁড়িয়ে সকলেই কিন্তু একে একে এগিয়ে যাচ্ছে কুপন কাউন্টারের দিকে। মন্দির প্রাঙ্গণের ভেতরে যখন তোমরা বড় প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করবে, সবার প্রথমে হাতের ডান দিকে চোখে পড়বে কিন্তু এই ছোট্ট ছোট্ট ঘরগুলো। এইগুলো কিন্তু যারা মন্দির প্রাঙ্গণে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছো, সেখানকার কুপনগুলো এখানেই কিন্তু দেওয়া হচ্ছে। এগুলো হলো কুপন কাউন্টার। অনেকগুলো কুপন কাউন্টার রয়েছে, যেহেতু মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে বেশ অনেকগুলো জায়গাতে বসেই তোমরা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। যেমন নামহট্ট ভবন রয়েছে, সুলভ ভোজনালয় রয়েছে, গীতা ভবন রয়েছে এবং গদা ভবন রয়েছে। প্রত্যেকটা জায়গাতে তোমরা যদি এখানে আসলে পরে কুপনগুলো কাটো, কুপন মূল্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। সবার প্রথমে এসে লাইনে দাঁড়িয়ে আমি আগে কুপনটা কালেক্ট করেছি। যা ভিড়! যারা তোমরা এখানে মায়াপুরে অন্তত একদিনের ট্যুর প্ল্যান করে আসবে এবং একদিনে ঘুরবে, সবার প্রথমে এসে কিন্তু কুপনটা কালেক্ট করবে। তবে বন্ধুরা, কুপন কেটেছি আমি সুলভ ভোজনালয় হলে আমি ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। মাথা পিছু খরচা হলো 50 টাকা করে। এই যে কুপন কাউন্টার গুলো রয়েছে, কুপন কাউন্টারের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ। আমার কিন্তু মায়াপুর ভ্রমণে আসতে পরে বেশ খানিকক্ষণ সময় এখানেই কেটে যায়। আমার খুব প্রিয় একখানা জায়গা, যেখানে সামনের দিকে প্রবেশদ্বারের মাথায় কিন্তু লেখা রয়েছে শ্রী প্রভুপাদের ভজন কুঠির। এখানে কিন্তু সারা দিন তোমরা খুব সুন্দরভাবেই ঠাকুরের নাম গানগুলো শুনতে পারবে। মানে হরিনাম সংকীর্তন এখানে কিন্তু হয়, যেগুলো শুনতে আশা করছি আমার মতো তোমাদেরও ভীষণ সুন্দর লাগবে। মায়াপুর ইস্কন চত্বরের ভেতরে থাকা খুব সুন্দর মায়াবী এক জায়গা, যেখানে বসলে পরে মনটা যেন শান্ত হয়ে যাবে। অখণ্ড হরিনাম সংকীর্তন শুনতে শুনতে নন স্টপ 24 ঘন্টা সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে ঠাকুরের হরিনাম গাওয়া হয়, যেগুলো শুনলে পরে মন প্রাণ ভরে যাবে। এইবারে তোমাদের মহাপ্রসাদের কুপন মূল্যগুলো জানিয়ে দিই। নামহট্ট ভবনের কুপন মূল্য 60 টাকা। 3 থেকে 6 বছরের বাচ্চা সাথে থাকলে তাদের কুপন মূল্য হাফ লাগবে। গীতা ভবনের কুপন মূল্য 70 টাকা। তবে গদা ভবনে রাতের খাবার এবং দুপুরের খাবারের কিন্তু ব্যবস্থা রয়েছে। দুপুরের খাবার খেলে পরে খরচা হবে 80 টাকা, আর রাতের খাবার খেলে খরচা হবে মাথা পিছু 50 টাকা। যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু ভিড়। আসলে বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের দিকে, কিন্তু মন্দির প্রাঙ্গণে যাওয়ার পথে চোখে পড়লো বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে কিন্তু একখানা কুণ্ড। কুণ্ডটার মাঝখানে খুব সুন্দর ফোয়ারার ব্যবস্থা রয়েছে, জায়গাটা দেখতে আরো সুন্দর লাগছে।
শীতের মরশুম, বুঝতেই পারছো চারিদিকে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটা গাছেই ফুল ফুটে রয়েছে, তো অসাধারণ লাগছে। আর এইখান থেকেই দেখা যাচ্ছে কিন্তু পুষ্প সমাধি মন্দির। যেহেতু আশেপাশের ভিউটা ভীষণ সুন্দর, সকলে দাঁড়িয়ে এখানে কিন্তু ছবি টবি ক্লিক করছে, আসলে সকলে সেলফি জোন বানিয়ে দিয়েছে। এই কুণ্ডটার ঠিক উল্টো দিকে বেশ লাইন দিয়ে প্রচুর গাছ রয়েছে, গাছের গোড়াগুলো খুব সুন্দরভাবে বাঁধানো, বেদি তৈরি করা, যেখানে কিন্তু খুব সুন্দর কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে, অনেকে বসে এখানে সময়ও কাটাচ্ছে। দু একদিনের ছুটি কাটানোর জন্যই হোক কিংবা ওয়ান ডে ট্রিপের জন্য, দীঘা, পুরী, দার্জিলিং এর মতো বাঙালিদের কিন্তু ঘুরতে যাওয়ার লিস্টে মায়াপুরও থাকছে। যার কারণেই মায়াপুরে পর্যটকদের ভিড় কিন্তু শীতের মরশুমে উপচে পড়েছে। তবে শুধু শীতের মরশুম বলাটা বড্ড ভুল হবে। মায়াপুর এমন একখানা জায়গা, মানুষ এখানে একবার আসলে সেই মায়ার টানে কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই ভিড় জমায়। তবে হ্যাঁ, এটাও বলতে হয়, শীতের মরশুমে অন্যান্য সময়গুলোর থেকে তুলনামূলক মায়াপুরকে দেখতে কিন্তু আরো সুন্দর দেখায়। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনের দিকের এরিয়াতে। প্রচুর ভিড় চারিদিকে, তোমরা দেখতেই পারছো। এখান থেকে পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণের সামনের দিকের এরিয়াটা খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি মন্দির প্রাঙ্গণের সামনে এই যে লাইন দিয়ে ব্যারিকেড গুলো রয়েছে, যখন মায়াপুরে প্রচুর পর্যটকদের ভিড় উপচে পড়ে সেই সময় কিন্তু পর্যটকদের বা ভক্তদের বলতেই পারো এই ব্যারিকেডের মধ্যে দিয়ে লাইন দিয়ে তারপরে কিন্তু মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে হয়। তবে মাথায় রাখতে হবে, যদি তোমরা পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখো তার আগে অবশ্যই তোমাদের সাথে থাকা ফোন, ব্যাগ, ক্যামেরা, সমস্ত রকমের গ্যাজেট যেগুলো তোমরা সাথে নিয়ে আসবে সেই জিনিসপত্রগুলো কাউন্টারে জমা রাখবে। এই যে মন্দির প্রাঙ্গণের উল্টো দিকে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ঘরগুলো, এইগুলো কিন্তু কাউন্টার। এখানে সমস্ত কিছু জিনিস জমা রেখে তারপরে মন্দির প্রাঙ্গণের ভেতরে তোমরা ভিজিট করতে পারবে। আচ্ছা, মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে হলে কোনো রকম কিন্তু টিকিট কাটতে হবে না, বিনামূল্যে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নিতে পারবে। তবে মাথায় রাখতে হবে মন্দির প্রাঙ্গণের ভেতরে মানে পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে বেশ বড় একখানা মিউজিয়াম। সেই মিউজিয়াম যদি তোমরা ঘুরে দেখো তাহলে মাথা পিছু 15 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর সেই কুপনটা বা সেই টিকিটটা কিন্তু তোমরা মন্দির প্রাঙ্গণের ভেতর থেকেই পেয়ে যাবে। সকলেই দেখো লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। যেহেতু বুঝতেই পারছো ক্যামেরা, ফোন কোনো কিছুই মন্দির প্রাঙ্গণের ভেতরে অ্যালাউ নেই, তাই আমি বাইরের দিক থেকে ভিউটা তুলে ধরার চেষ্টা করলাম। পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণে ঠিক সামনের দিকেই বেশ বড় একখানা কাউন্টার রয়েছে। তোমরা যদি বাড়ি থেকেও প্রসাদ নিয়ে যেতে চাও অবশ্যই এখান থেকে মহাপ্রসাদ কিনে নিতে পারো। বড় করে এখানে লেখা রয়েছে মহাপ্রসাদ। দেখো এইসব প্রসাদগুলো তোমরা কিনতে পারবে 50 টাকা, 60 টাকা, 100 টাকার বিনিময়ে। প্রসাদ ছাড়াও এইসব কাউন্টারগুলোতে কিন্তু ঠাকুরের খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম এবং গীতাও পাওয়া যাচ্ছে। গীতা ছাড়া আমি দেখলাম বেশ অনেক ধরনের কিন্তু ঠাকুরের বইগুলোও পাওয়া যাচ্ছে। যদি তোমাদের কোনো কিছু এখান থেকে পছন্দ হয় অবশ্যই কিন্তু দরদাম করে কিনে নিতে পারো। পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের সামনে থাকা এই কাউন্টার ছাড়াও কিন্তু মন্দির চত্বরের ভেতরে প্রচুর স্টল রয়েছে। যদি কিছু কেনার ইচ্ছে থাকে সেই সব দোকানগুলো একবার ঘুরে দেখে নিতে পারো। মায়াপুর ভ্রমণে এসেছি, এখানে এসে এক দাদাভাই দিদিভাইয়ের সাথে দেখা হলো, তারা কিন্তু মায়াপুর ভ্রমণে এসেছে। আর এই দাদাভাই দিদিভাই আমার নাকি ভিডিও দেখে, কিন্তু ভালো লাগলো একখানা বিষয়, তারা কিন্তু বাড়ির গোপাল ঠাকুর সাথে করে নিয়ে এসছে মায়াপুর ঘোরানোর জন্য। আর কোলে রয়েছে কিন্তু গোপাল ঠাকুর, কি সুন্দর সোয়েটার পরিয়ে মায়াপুর ভ্রমণ করাচ্ছে। কোথা থেকে এসছেন দিদিভাই আপনারা? বেহালা থেকে দিদিভাইরা এসছে। এসে আমাকে দেখে চিনতে পেরেছে বলে একটু হাসছিল, তাই বুঝতে পারলাম দিদিভাই হয়তো আমার ভিডিও দেখে। আমি নিজে থেকে গিয়েই কথা বললাম, খুব ভালো লাগলো। আর এখানে এসে জোড়া গোপাল ঠাকুর দেখে আরো ভালো লাগলো। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এই মাত্র দর্শন সেরে পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ব্যাক সাইডে পুরো পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এইখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইসকন মন্দিরের ভেতরে তৈরি হওয়া নতুন সব থেকে বড় যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেই মন্দির প্রাঙ্গণটাও কিন্তু দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। মন্দিরের পুরো চূড়াটা এখান থেকে খুব সুন্দরভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। তবে বন্ধুরা, তোমরা যারা এই বছর মানে নতুন বছরে মায়াপুর ভ্রমণে আসবে তারা কিন্তু নতুন মন্দির প্রাঙ্গণের ভেতরেও ভিজিট করতে পারবে। আচ্ছা,
এই যে পুষ্প সমাধি মন্দিরটা রয়েছে, মন্দির প্রাঙ্গণের ঠিক উল্টো দিকেই বেশ অনেকটা বড় কিন্তু জায়গা রয়েছে। দেখো এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আসলে বিশ্রাম কক্ষ। মূলত মায়াপুর ভ্রমণে যারা একদিনের জন্য আসে তারা কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবেই বসে বিশ্রাম নেয়, তার জন্যই কিন্তু বানানো হয়েছে। এবং পুরো মন্দির প্রাঙ্গণের চত্বরের ভেতরে কিন্তু তোমরা বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে। পৃথিবীর সবথেকে বড় ইস্কন কিংবা চন্দ্রোদয় মন্দির, যা তৈরি হচ্ছে মায়াপুরে। এই মন্দিরের উচ্চতা প্রায় 350 ফুট। মন্দির তৈরি করতে খরচা হয়েছে 1000 কোটি টাকা। তবে মন্দিরের কাজ এখনো পর্যন্ত কিছুটা অসম্পূর্ণ রয়েছে। তবে মন্দির সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজও কিন্তু তোড়জোড়ভাবেই চলছে। নতুন বছরে মাথাপিছু 50 টাকা দিয়ে টিকিট কেটে পৃথিবীর সবথেকে বড় মন্দিরে তোমরা ভিজিট করতে পারবে। তবে মাথায় রেখো, মন্দির প্রাঙ্গণের ভেতরে কোনো রকম বিগ্রহ নেই, তাই তোমরা কোনো রকম বিগ্রহর দর্শন করতে পারবে না। তবে যখন তোমরা ভেতরে এন্ট্রি করবে, একজন প্রভু তিনি কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করে পুরো মন্দির প্রাঙ্গণ ঘোরাবে। তার সাথে মন্দির প্রাঙ্গণের ভেতরে কোথায় কি হচ্ছে, কোথায় বিগ্রহ বসানো হবে এবং কতটা জায়গা রয়েছে, মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদেরকে জানাবে। যদি তোমাদের মনে হয় ভিজিট করতে পারো। পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের উল্টো দিকে বা বলতে পারো বিশ্রাম কক্ষের ঠিক উল্টো দিকে তোমরা কিন্তু বেশ অনেকটা বড় জায়গা জুড়ে দেখতে পারবে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। তোমরা চাইলে কিন্তু এই বৈষ্ণব সমাধি ক্ষেত্র মন্দির প্রাঙ্গণেও ভিজিট করতে পারো। আর এখানে ব্যাক সাইডে কিন্তু সেই সমাধি ক্ষেত্র মন্দির প্রাঙ্গণটাও দেখা যাচ্ছে। এইদিকে খুব সুন্দর একখানা গার্ডেন এরিয়া রয়েছে, তার সাথে খুব সুন্দর একখানা সমাধি মন্দির রয়েছে। কাছে গিয়ে দেখবো আসলে দেখার মতো কি রয়েছে। সমাধিক্ষেত্র মন্দির প্রাঙ্গণগুলো যখন ঘুরবে তখন অবশ্যই জুতো খুলে তারপরে মন্দির চত্বর ঘুরে দেখবে। যেটা বলাই হয়নি, পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু অবশ্যই ভিজিট করবে, কারণ পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের ভেতরে খুব সুন্দর কিন্তু রয়েছে শ্রীল প্রভুপাদের খুব সুন্দর বিগ্রহ। তাছাড়াও প্রভুপাদের ব্যবহৃত বেশ অনেক কিছু কিন্তু জিনিস রয়েছে মিউজিয়ামে, তাই তোমরা মিউজিয়ামটাও ঘুরে দেখে নিতে পারো। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 12:30। চলে এসেছি আমি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। তোমরা যেই ভবনে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করো না কেন, অবশ্যই কিন্তু কুপনটা সাথে রাখবে, কারণ কুপন দেখিয়েই কিন্তু তোমাদেরকে প্রসাদ হলের ভেতরে এন্ট্রি করতে হবে। দাঁড়িয়ে রয়েছি সুলভ প্রসাদ হলের একদম ঠিক সামনের দিকে। তবে বন্ধুরা, লোকেশনটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। সুলভ প্রসাদ হল এখানে দেখা যাচ্ছে, তার ঠিক উল্টো দিকে তাকালে পরে তোমরা কিন্তু পুষ্প সমাধি মন্দির দেখতে পারবে। তোমরা যদি লোকেশনটা একটু ভালো করে দেখে নাও, পুষ্প সমাধি মন্দির প্রাঙ্গণের উল্টো দিকেই কিন্তু সুলভ প্রসাদ হল রয়েছে। সকলে লাইন দিয়ে বাইরের দিকে জুতো খুলে কুপন হাতে নিয়ে হলের ভেতরে এন্ট্রি করছে। আমিও কিন্তু এখন জুতো খুলে প্রসাদ হলের ভেতরে এন্ট্রি করব। সামনের দিকে গেট রয়েছে। প্রসাদ হলের সামনে খুব সুন্দর রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং হাত ধোয়ার আলাদা জায়গা। গেটের কাছে একজন প্রভু দাঁড়িয়েছিলেন, যিনি সকলের কাছ থেকে কুপন নিয়ে সকলকেই ভেতরে যেতে বলেছিলেন। কতটা বড় জায়গা! একই সাথে একই প্রাঙ্গণে প্রচুর ভক্তরা বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। তবে সবাইকে নিচে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। যেখানে প্রসাদটা দেওয়া হবে বা প্লেটটা থাকবে সেই জায়গাটা বেদির মতো করা, অনেকটা উঁচু, তাই নিচে বসলেও কোনো রকম সমস্যা আমাদের কিন্তু হয়নি। এদিকে প্রসাদে ছিল খিচুড়ি, ভাত, ডাল, সবজি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। বারবার করেই তোমাদেরকে প্রসাদ দিতে আসবে। আমি তোমাদের অবশ্যই বলবো, যার যতটা প্রয়োজন ততটাই নেবে, অযথা নিয়ে কিন্তু নষ্ট করবে না। প্রসাদ খেয়ে প্রসাদের প্লেটটা কিন্তু ডাস্টবিনে নিজেদেরকেই ফেলে দিতে হবে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি ইসকন মন্দিরের ভেতরে থাকা মায়াপুর মুভি থিয়েটারের একদম ঠিক সামনে। বিশেষ করে মায়াপুর ভ্রমণে যারা হাতে সময় নিয়ে আসবে তারা কিন্তু এই থিয়েটারে এসে বিভিন্ন শো গুলো দেখে নিতে পারো। ব্যাক সাইডে দেখা যাচ্ছে থিয়েটার। থিয়েটারের সামনের দিকের এরিয়াতে খুব সুন্দর করে বড় করে লেখা রয়েছে আই লাভ মায়াপুর। জায়গাটার সামনের দিকে খুব সুন্দর করে সাজানো। থিয়েটারের দু সাইডে ঢোকার মুখেই তোমরা কিন্তু ছোট ছোট কাউন্টার দেখতে পারবে। যারা শো দেখতে চাইছো এই কাউন্টারে গিয়ে সবার প্রথমে টিকিট কেটে নিতে পারবে। আজকে যেমন হচ্ছে গৌরাঙ্গ দর্শন, এই শোটাই কিন্তু হবে থিয়েটারের ভেতরে। টিকিট নেওয়া হচ্ছে জন প্রতি 40 টাকা করে। শো রয়েছে 25 মিনিটের।
মায়াপুর ইস্কন চত্বর বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে চলাচল করে কিন্তু টোটো। টোটো ছাড়াও তোমরা কিন্তু গরুর গাড়িও পেয়ে যাবে। গরুর গাড়ি করেও তোমরা এদিক ওদিক যেতে পারো। মায়াপুর ভ্রমণে এসে তোমরা যারা একদম কম টাকা খরচা করে রুম নিয়ে থাকতে চাইছো, তারা অবশ্যই কিন্তু বেছে নিতে পারো মন্দির চত্বরের ভেতরে থাকা গৌরাঙ্গ কুটির। এই মুহূর্তে আমি গৌরাঙ্গ কুটিরের ঠিক সামনের দিকের এরিয়াতেই দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে পুরো যেই ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু গৌরাঙ্গ কুটিরের মধ্যেই পড়ে। সামনের দিকে রয়েছে প্রবেশদ্বার। তবে বন্ধুরা, রুম ভাড়া শুরু হয় কিন্তু এখানে স্টার্টিং প্রাইস 100 টাকা থেকে। মাথায় রাখতে হবে এখানে থাকলে পরে তোমাদের কিন্তু কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে। তাছাড়াও মন্দির চত্বরের ভেতরে, কিংবা মূলত বলতে পারো ইসকন মন্দিরের চত্বরের ভেতরে যতগুলো থাকার ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা জায়গার ইনফরমেশন দেব। তারপরে কিন্তু প্রত্যেকটা জায়গার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই শেয়ার করে দেবো, যাতে তোমরা আগে থেকে এই প্রত্যেকটা থাকার জায়গার সাথে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু অন্নদান কমপ্লেক্স। তোমরা এখানে আসলে পরে খুব সুন্দরভাবে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করে নিতে পারবে। এখান থেকেই দেখা যাচ্ছে অন্নদান কমপ্লেক্স, সামনের দিকে রয়েছে প্রবেশদ্বার। সামনের দিকে খুব সুন্দর বাগান এরিয়া রয়েছে। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। মূলত গৌরাঙ্গ কুটিরের রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে, সেইখান থেকে গোশালা পর্যন্ত যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু তোমরা ভিউ পাবে। চাইলে পরে তোমরা গরুর গাড়ি করেও যেতে পারো, চাইলে তোমরা হাঁটা পথেও কিন্তু গোশালার দিকে এগিয়ে যেতে পারো। আমি কিন্তু হাঁটা পথে সুন্দর ভিউ দেখতে দেখতে গোশালার দিকেই এগিয়ে যাব। অন্নদান কমপ্লেক্সে মোটামুটি সারাদিনে 4 বার ভক্তদের বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। সকালবেলা 9টা থেকে 11টা পর্যন্ত, দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত, বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত এবং রাতের বেলা 7টা থেকে 9টা পর্যন্ত। মায়াপুর ভ্রমণে এসে আরো একজন সাবস্ক্রাইবার দাদার সাথে আমার দেখা হয়ে গিয়েছে। দাদার সাথে একটু কথা বলবো। দাদা অনেকক্ষণ ধরেই কিন্তু আমার ভিডিওগুলো দেখছিল, মানে আমি এখানে শুট করছিলাম, দাদা দাঁড়িয়েছিল কথা বলার জন্য। নমস্কার দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া জেলার উলবেড়িয়া থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগলো মায়াপুর ভ্রমণ করে? ভালোই লাগলো, খুব সুন্দর পরিবেশ এবং একটা আনন্দ শান্তি জায়গা, একটা মনে একটা আনন্দ আছে এখানে আসলে, এবং খুব ভালোও লাগে। তাই এখানে বারবার ছুটে আসি। কতবার আসা হয়েছে মায়াপুরে? অনেকবার, 7-8 বার আসা হয়েছে। আচ্ছা, মায়াপুরে আমিও অনেকবার এসেছি। আর আজকে কি থাকবেন না চলে যাবেন? না, চলে যাব একটু পরেই, খাওয়া দাওয়া মানে করব। ওয়ান ডে ট্রিপে? হ্যাঁ, ওয়ান ডে ট্রিপে কলকাতা থেকে আসছি, আবার চলে যাব। অন্নদান কমপ্লেক্সের পাশেই রয়েছে প্রভুপাদ ভিলেজ, যেটা ব্যাক সাইডে কিন্তু দেখা যাচ্ছে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত এই প্রভুপাদ ভিলেজ। তোমরা থাকলে পরে এখানেও কিন্তু রুম নিয়ে থাকতে পারো। তবে মাথায় রাখতে হবে প্রভুপাদ ভিলেজে থাকলে পরে রুম ভাড়া কিন্তু একটু চড়া, কিন্তু এখানে রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর। এবং এখানে রয়েছে কিন্তু নিত্যানন্দ কুঠির। তোমরা চাইলে এখানেও কিন্তু কম টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারো। যখন তোমরা গোশালার দিকে এগিয়ে যাবে, একদম রোডের ওপরেই দেখতে পারবে কিন্তু বড় একখানা বোর্ড রয়েছে, যেখানে নিত্যানন্দ কুঠির লেখা রয়েছে। এই যে ব্যাক সাইডে একখানা বড় প্রবেশদ্বার দেখা যাচ্ছে, সেইখানেই কিন্তু তোমরা এন্ট্রি করলে পরে খুব সহজেই দেখতে পারবে নিত্যানন্দ কুঠির। এখানেও প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে। আরো কিছু জায়গা রয়েছে যেখানে তোমরা কিন্তু রুম নিয়ে থাকতে পারবে মন্দির চত্বরের ভেতরে। সেই সব জায়গাগুলোর ইনফরমেশন দেবো, সব শেষে কন্ট্যাক্ট নাম্বারটাও শেয়ার করে দেবো। মায়াপুর ইস্কন চত্বরের ভেতরে থাকা আরও এক খুব সুন্দর থাকার জায়গার সন্ধান দিলাম, যা হলো নিত্যানন্দ কুঠির। এইখানেও তোমরা কিন্তু মাত্র 100 টাকা খরচা করলে পরে রুম পেয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে, রুম তো তোমরা পাবে, কিন্তু কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে। যেহেতু কম টাকা খরচা করে থাকার ব্যবস্থা রয়েছে, তাই এইসব জায়গাগুলোর ডিমান্ড কিন্তু খুব বেশি। শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরের ভেতরে খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে শ্রুতি ভবন। এখন এই মুহূর্তে শ্রুতি ভবনের একদম ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই শ্রুতি ভবন বিস্তৃত রয়েছে। ব্যাক সাইডে কিন্তু রয়েছে শ্রুতি ভবন। বেশ এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে। তোমরা চাইলে পরে শ্রুতি ভবনেও কিন্তু রুম নিয়ে থাকতে পারো। আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর। শ্রুতি ভবনের ঠিক সামনের দিকে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে কিন্তু গার্ডেন এরিয়া। এখানে থাকলে পরে আশা করছি দিনগুলো তোমাদের খুব সুন্দরভাবেই কেটে যাবে। মায়াপুরে ঘুরতে আসা যেসব পর্যটকেরা মোটামুটি একখানা ভালো রুম নিয়ে থাকতে চাইছো এবং রুম ভাড়াটাও যাতে খুব একটা বেশি না হয় এটাও ভাবছো, তারা শ্রুতি ভবন বেছে নিতে পারো। কমন, ডরমেটারি এবং অ্যাটাচ সব রকম ধরনের রুমের এখানে ব্যবস্থা রয়েছে। ফাইনালি হাঁটা পথে চলে এলাম আমি মায়াপুর গোশালার একদম ঠিক সামনে। ব্যাক সাইডে তোমরা দেখতেই পারছো মায়াপুর গোশালার ভেতরে এন্ট্রি করার জন্য কিন্তু সামনেই রয়েছে বিশাল বড় একখানা প্রবেশদ্বার।
প্রবেশদ্বারটা বেশ সুন্দর করেই সাজানো, গোমাতার কিন্তু বেশ অনেকগুলো মূর্তি রয়েছে, যেটা ওপরের দিকে কিন্তু দেখা যাচ্ছে। আর তাছাড়াও গোশালাটা যেখানে রয়েছে আশেপাশের কিন্তু ভিউ ভীষণ সুন্দর। মায়াপুরে আসলে পরে আমি কিন্তু অবশ্যই ভিজিট করার চেষ্টা করি গোশালাতে, কারণ গোশালা আমার ভীষণ ভালো লাগে। তবে অন্যান্য বছরের থেকে তুলনামূলক এই বছর যা ভিড়টা আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে ভেতরে কতটা পরিমাণে ভিড় হতে পারে। মায়াপুর গোশালাতে ভিডিও করা পুরোপুরিভাবেই নিষিদ্ধ, তবে এইখানে একজন প্রভু ছিলেন যার সাথে কথা বলে সামান্য কিছু মুহূর্ত ক্যাপচার করতে পেরেছি। এখানে কিন্তু প্রচুর গোমাতাদের তোমরা দেখতে পারবে। গোমাতাদের খাওয়ানোর জন্য ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে সেই সব খাবারগুলো কিনে গোমাতাদের খাওয়াতে পারো। এক প্রকারের বলতেই পারো চাপাচাপি করে ঠেলাঠেলি করে আমি কিন্তু সিঁড়ি ধরে ওপরের দিকে গিয়ে গোশালাতে গোমাতাদের দর্শন করে এলাম। সামনের দিকে শুধু সিঁড়ির কাছে ভিড়টা তোমরা দেখো, প্রচুর ভিড়। আর এতক্ষণ ধরে তো এখানে পুরো লাইন পড়ে গিয়েছিল শুধুমাত্র গোমাতাদের দর্শন করতে যাবে বলে। আমি এইমাত্র ওপরের দিক থেকে নিচের দিকে নেমে এসেছি। তবে গোশালার সামনের দিকেও কিন্তু দুখানা স্টল রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস পাবে, খাবার দাবার পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডে রয়েছে একখানা স্টল, ওইদিকে রয়েছে আরো একখানা স্টল। এইদিকে যে স্টলটা রয়েছে এখানে তোমরা কিন্তু আয়ুর্বেদিকের বিভিন্ন ধরনের ওষুধপত্র সেগুলো পেয়ে যাবে। আর আমার ঠিক ব্যাক সাইডে যে স্টলটা রয়েছে এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার পাবে। তাছাড়াও গোশালাতে যে গোমাতারা রয়েছে, গোমাতাদের দুধ দিয়ে তৈরি করা ঘি, দই, তাছাড়াও মধু, অনেক জিনিস কিন্তু পেয়ে যাবে। খাওয়ারের অনেক জিনিস পাওয়া যাচ্ছে। যদি তোমাদের এখানে আসলে পরে কোনো খাবার দাবার পছন্দ হয় অবশ্যই খেয়ে নিতে পারো। এবং গোশালাতে ভিজিট করার যে প্রবেশদ্বারটা রয়েছে, প্রবেশদ্বারের সামনে এখানে কিন্তু অনেক রকমের ঠাকুরের বই বিক্রি হচ্ছে, গীতা বিক্রি হচ্ছে, তোমাদের প্রয়োজন হলে নিয়ে নিতে পারো। মায়াপুর পর্যটকদের কাছে এমনিতেই এক আকর্ষণীয় জায়গা। তবে তোমরা যারা এখন মায়াপুর ভ্রমণ করতে আসবে, উপরি পাওনা হিসেবে গীতা মেলাও কিন্তু দেখে যেতে পারবে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে ইসকন চত্বরের ভেতরেই হচ্ছে গীতা মেলা, যেখানে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পারবে। কাঠের মালা থেকে শুরু করে গোপী ড্রেস, জুয়েলারি, গীতা, এইসব জিনিস তো পাবে। তাছাড়াও ঠাকুরের বেশ কিছু বিগ্রহ এবং সারাদিন হরিনাম সংকীর্তনও শুনতে পারবে। দাঁড়িয়ে রয়েছে একদম 4 নাম্বার গেটের ঠিক সামনে। আমার ব্যাক সাইডে কিন্তু 4 নাম্বার গেট। 4 নাম্বার গেট দিয়ে তোমরা যখন মায়াপুর ইসকন চত্বরের ভেতরে এন্ট্রি করবে, হাতের ঠিক বাঁ সাইডে দেখতে পারবে বিশাল বড় বিল্ডিং। এটা কিন্তু নামহট্ট ভবন। নামহট্ট ভবনের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু বেশ খোলা মেলা একখানা প্রাঙ্গণের মাঝখানে গৌরনিতাই ধর্মশালা। এটা হলো গৌরনিতাই ধর্মশালা। গৌরনিতাই ধর্মশালাতে একদম কম টাকা খরচা করে, মাত্র 100 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। তবে বন্ধুরা মাথায় রাখতে হবে, এইখানেও থাকলে পরে তোমাদেরকে কিন্তু কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে, কিন্তু পরিবেশটা বেশ ভালো। নামহট্ট ভবনে তোমরা যারা কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছো তারা কিন্তু খুব সহজে 4 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করলে পরে নামহট্ট ভবনে তোমরা এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। নামহট্ট ভবনে খুব সুন্দর থাকারও ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানকার রুম চার্জগুলো কিন্তু একটু বেশি। মায়াপুর ইসকন চত্বরের ভেতরে গদা ভবনের ঠিক পাশেই রয়েছে চৈতন্য ভবন। চৈতন্য ভবনে আমি নিজেও একবার মায়াপুর ভ্রমণে এসে নাইট স্টে করেছিলাম। চৈতন্য ভবনের রুমগুলো ভীষণ ভালো। 400 টাকা থেকে রুম ভাড়া শুরু হচ্ছে এবং চৈতন্য ভবনের 400 টাকার রুমে থাকলে পরে তোমাদের কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে এবং 400 টাকার রুমে তোমরা 4 জন থাকতে পারবে। তাছাড়াও একটু বেশি টাকা খরচা করলে যদি তোমরা ভালো রুম নাও, ভালো রুমেরও ব্যবস্থা পেয়ে যাবে। যেসব রুমগুলোতে অ্যাটাচ ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি গদা ভবনের ঠিক সামনে। মায়াপুর ইসকন চত্বরের ভেতরে যতগুলো ভবন রয়েছে প্রত্যেকটা ভবনের মধ্যে থেকেই গদা ভবনের নাম কিন্তু সবার প্রথমেই উঠে আসে। খুব ফেমাস একখানা ভবন। গদা ভবনের ভেতরে যখন তোমরা এন্ট্রি করবে, এন্ট্রি করার মুখে এখানে বড় একখানা কিন্তু জায়গা রয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো এবং লেখা রয়েছে ওয়েলকাম টু ইসকন মায়াপুর গদা ভবন। আর এই গেটটা দিয়ে এন্ট্রি করলে পরে তোমরা কিন্তু গদা ভবনের ভেতরে এন্ট্রি করতে পারবে। তোমরা যারা গদা ভবনে রুম নিয়ে থাকতে চাইছো রুম নিয়ে থাকতে পারবে, তবে মাথায় রাখতে হবে এখানকার রুম ভাড়া কিন্তু একটু বেশি। সেটা আগে থেকে ভাবনা চিন্তা করে তোমরা এসে থাকতে পারো। গদা ভবন সহ যতগুলো আমি কুটির দেখালাম, যতগুলো ভবন দেখালাম, প্রত্যেকটা ভবন ও কুটিরের কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আগে থেকেই যোগাযোগ করে নিতে পারো। এখানে দাঁড়িয়ে একখানা কথা বলবো, এর আগের বছর আমি যখন মায়াপুর ভ্রমণে এসেছিলাম, আমি এই গদা ভবনের সামনের দিকে যে মাঠ প্রাঙ্গণ বা বলতে পারো
পারো গার্ডেন এরিয়াটা রয়েছে, এদিকার কিন্তু গেটগুলো খোলা ছিল, যেখানে আমি ভেতরের দিকে বসে বেশ অনেকক্ষণ সময় কাটাতে পেরেছিলাম। এই বছর দেখছি গেটগুলো বন্ধ। আর এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু বড় মন্দিরের চূড়া এবং পুরো মন্দির চত্বরটাও কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। গদা ভবনের ঠিক সামনেই ছোট্ট একখানা কাউন্টার রয়েছে, সেখানে এক দিদিভাই বসে থাকেন। সবার প্রথমেই বলবো, জলঙ্গি নদী ও ভাগীরথী নদীতে বিকেলের পর থেকে খুব সুন্দরভাবে লঞ্চে করে পর্যটকদের নিয়ে যাওয়া হয় গঙ্গা আরতি ও পুজো করানোর জন্য। তার সাথে খুব সুন্দর হরিনাম সংকীর্তনও হয়। তোমরা যারা সেই সব পুজোগুলো করতে ইচ্ছুক, লঞ্চের টিকিটটা সেই দিদিভাইয়ের কাছ থেকে কেটে নিতে পারো। শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বর ঘুরতে ঘুরতে এখন এসে দাঁড়িয়েছি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সবার প্রথমেই যে দেখিয়েছিলাম বড় প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে। এখনো ইস্কন চত্বরের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি, তবে এখানে দাঁড়িয়ে একখানা জিনিস দেখিয়ে দিচ্ছি। প্রবেশদ্বার দিয়ে যখন তোমরা এন্ট্রি করবে, হাতের ডান দিকেই কিন্তু একখানা রয়েছে রোড, যে রোডের ওপরে দেখতে পারবে লাইন দিয়ে প্রচুর দোকান, যেখানে কিন্তু একখানা মার্কেট বসেছে। তোমরা চাইলে পরেই মার্কেটটা ঘুরে দেখে নিতে পারো। গোপী ড্রেস থেকে শুরু করে কাঠের মালা, গীতা, বাচ্চাদের খেলনা, প্রচুর জিনিস কিন্তু তোমরা দেখতে পারবে। এমনকি তোমরা প্রবেশদ্বার দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেলে পরে রোডের দু সাইডে কিন্তু একখানা মার্কেট রয়েছে। রাস্তা জুড়ে প্রচুর দোকান চোখে পড়বে। তোমাদের যদি কিছু কেনাকাটার থাকে, অবশ্যই তোমরা ইস্কন চত্বরের ভেতরের মার্কেট এরিয়াও ঘুরে দেখে নিতে পারো এবং বাইরের দিকের কিন্তু মার্কেট এরিয়াটাও ঘুরে দেখে নিতে পারো। আমি ঠিক নবদ্বীপ ধাম স্টেশন থেকে মায়াপুরে যেইভাবে পৌঁছেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু মায়াপুর মন্দির প্রাঙ্গণ থেকে আমি পৌঁছে যাব নবদ্বীপ ধাম স্টেশনে। সেইখান থেকে একখানা ট্রেন ধরে সোজা রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। তবে বন্ধুরা, আজকের এই পুরো মায়াপুর ভ্রমণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।